আমি এটি একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম। তথাকথিত অসভ্যতামির ধারা অব্যাহত রাখতে তারা আবার একটি আমার নামে সকল কর্মীদের আমি সতর্ক করছি, কোনো রকম এই তাদের ট্র্যাপে পা দেবেন না। আপনারা তাদের অসভ্যতাতে কেউ পা দেবেন না। একবার ভোটের সময় এসে ভোট দিন করে আবার নির্লজ্জের মতো ভোটের আগে এসে আবার ভোট দিন আমার একবার সুযোগ দিন কেন দেবে? মানুষ সুযোগ কেন দেবে? নির্বাচনের ময়দানে পরাজয়ের গ্লানি আর ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। জনসমক্ষে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে এসে আজ তার দীর্ঘদিনের গোছানো ক্যারিয়ারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সকল কর্মীদের আমি সতর্ক করছি, কোনো রকম এই তাদের ট্র্যাপে পা দেবেন না। রাজনীতির এই জটিল মারপ্যাচে পা দিয়ে তিনি এখন নিঃস্ব। তিনি আক্ষেপ করে বলেন, তার মতো যেন আর কোনো নায়ক বা নায়িকা এই ফাঁদে পা না দেন। অভিনয়ের জগৎ থেকে দূরে সরে এসে রাজনীতির পেছনে সময় দিতে গিয়ে আজ তিনি আক্ষরিক অর্থেই পথ হারিয়েছেন। সায়ন্তিকা আরও জানান, মানসিক অবসাদ আর অযত্নে নিজের শারীরিক গঠনের ওপরও নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। যখন এই আলমবাজারে জিজ্ঞাসা করো কত মানুষের হয়রানি হয়েছে। শরীর মুটিয়ে যাওয়ার কারণেই সিনেমার পর্দায় কামব্যাক করা এখন তার কাছে এক অসম্ভব স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। গ্ল্যামার জগতে যেখানে ফিটনেসই সব, সেখানে এই পরিবর্তন তার পেশাদার জীবনের কফিনের শীষ পেরেক পুঁতে দিয়েছে। উপার্জনের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন কিভাবে নিজের দিন চলবে সেই দুশ্চিন্তায় তিনি দিশেহারা। একসময়ের জনপ্রিয় এই নায়িকার মুখে এখন শুধু ঝরে পড়ছে এক বুক হাহাকার আর রাজনীতির ময়দানে আসার জন্য চরম অনুশোচনা। আরে আমাকে যেতে দাও, আমাকে আমাকে যেতে দাও প্লিজ। আমি আসবো আবার, আমি আবার আসবো। ১.৫ বছর আগে যাকে হারিয়ে রাজনীতিতে প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলেন, সেই বরাহনগর কেন্দ্রে বিজেপির সেই প্রার্থীর কাছেই বিপুল ব্যবধানে হারলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রূপলী পর্দার মাঝারি মানের কেরিয়ার ছেড়ে ৫ বছর আগে সায়ন্তিকা যোগ দিয়েছিলেন তৃণমূলে। সেই বছর অর্থাৎ ২০২১ সালের বিধানসভা ভোটে দলের টিকিটও পান বাঁকুড়া কেন্দ্রে লড়ার। হেরে যান বিজেপি প্রার্থীর কাছে। তবে হেরে গেলেও রাজনীতি ছাড়েননি সায়ন্তিকা, ফিরে যাননি অভিনয়। দলের কাজের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। একসময় পান তৃণমূলের রাজ্য সম্পাদক পদ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে ফির রাজনৈতিক ভাগ্যের চাকা ঘোরে সায়ন্তিকার। সেবার নির্বাচনের ঠিক আগেই বরাহনগর কেন্দ্রের তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস রায় যোগ দেন বিজেপিতে। ওই কেন্দ্রের শূন্য আসনের উপনির্বাচনে ফির প্রার্থী হওয়ার সুযোগ পান সায়ন্তিকা। সেবার তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন সজল ঘোষ। সজলকে হারিয়ে সেই প্রথম সাফল্য পান সায়ন্তিকা। এবারের ভোটে সেই একই কেন্দ্রে সজলের বিরুদ্ধেই লড়াইয়ের জন্য নেতৃত্ব তাঁকে বেছেছিলেন। যদিও প্রচারের শুরুতেই সায়ন্তিকা স্বীকার করে নেন, বিধায়ক পদে এই ১.৫ বছর সব কাজ করা সম্ভব হয়নি। আগামী ৫ বছরই সব কাজ করার প্রতিশ্রুতিও দেন। এলাকায় পদযাত্রা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও তাঁদের প্রতিক্রিয়া শোনা, অনেক কিছুই করেছেন। তার হয়ে প্রচার করেছেন সাংসদ দেবও। তবে এত কিছুর পরেও শেষ রক্ষা হল না। ১.৫ বছর আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষকে হারিয়েছিলেন ৮,০১৮ ভোটে। এবার গিরুয়া ঝড়ের দাপটে সেই সজলের কাছেই হারলেন ১৬,৯৫৬ ভোটের ব্যবধানে। এবার কি করবেন সায়ন্তিকা, সেটা এখনই বলা মুশকিল। হয়তো নেতৃত্ব তাঁকে সংগঠনের কাজে লাগাবেন। এলাকায় এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, হয়তো তাঁকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে বিজেপি। সবই সম্ভাবনার কথা। তবে এবার বিধানসভা ভোটের আগে এক সাক্ষাৎকারে সায়ন্তিকা নিজেই জানিয়েছিলেন, তার কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। সায়ন্তিকা জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস বা বিজেপি কোনো নামই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এক এবং অদ্বিতীয় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এত স্নেহ করেন, তাই মনে হয়েছিল রাজনীতিতে যোগ দিলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কাজ করব। ৪ তারিখ ভোটের এই ফলই পরে এই নিয়ে প্রতিক্রিয়া পেতে সায়ন্তিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, এবার ভোট প্রচারের সময়ই একদিন মুখোমুখি হন সায়ন্তিকা ও বিজেপি প্রার্থী সজল ঘোষ। পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হয় পুলিশকে। ফ্লেক্স হোর্ডিংকে ঘিরে সেই বচসার সূত্রপাত হয়েছিল। মাইক হাতে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিজেপি প্রার্থী সজলকে। সায়ন্তিকা গো ব্যাক, চোর এমিলি গো ব্যাক ইত্যাদি স্লোগান তুলতে থাকেন সজল অনুগামীরা। এতে আরও ঘোরালো হয় পরিস্থিতি। বাগযুদ্ধ পরিণত হয়েছিল হাতাহাতিতে। সজল সেই দিন বলেছিলেন, বরাহনগর পাল্টে গিয়েছে, এটা ২০২১ সাল নয়, মনে রাখতে হবে এটা ২০২৬। নতুন ভারত যেমন ঠিক জায়গায় কাউন্টার স্ট্রাইক করে, প্রয়োজন হলে বরাহনগরে আমরাও তাই করব।